বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমি আর্য আছি আপনার সাথে। আজ আবারও একটি গল্প নিয়ে আমরা হাজির আপনার সামনে। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনার সাথে শেয়ার করি। ইউটিউব বলছে আমাদের 70% ভিউয়ার্স যারা আমাদের গল্পগুলি শোনেন তারা আমাদের সাবস্ক্রাইব না করেই চলে যান। এমনটা করবেন না প্লিজ। আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেকটা মূল্যবান। তাই প্লিজ এই গল্পটি যদি আপনার ভালো লাগে, আমাদের কাজ যদি আপনার ভালো লাগে, তাহলে আমাদের সাবস্ক্রাইব করে তারপরেই যাবেন। আপনি যদি চান তাহলে আমাদের একজন মেম্বার হতে পারেন। কিভাবে হবেন? ওই যে সাবস্ক্রাইব বাটনের পাশে একটা জয়েন বাটন দেখতে পাচ্ছেন, ওই জয়েন বাটনে ক্লিক করলে মাত্র 29 টাকার বিনিময়ে আপনি পেয়ে যেতে পারেন আমাদের বেশ কিছু কন্টেন্টের আর্লি অ্যাক্সেস এবং বেশ কিছু কন্টেন্ট যেগুলো আমরা শুধুমাত্র আমাদের মেম্বারদের জন্যই তৈরি করি। আজ আপনি শুনবেন লেখক মৈনাক মুখার্জির লেখা নরপিশাচের আহুতি। গল্প পাঠে সায়ন্তন, গল্পের সূত্রধার আমি আর্য। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। মৈনাক মুখার্জির কাহিনী নরপিশাচের আহুতি। কালু আর ফচকে যখন রাস্তায় নামল তখন ঘড়ির কাঁটা রাত 1টার ঘর ছুঁই ছুঁই করছে। সাধারণত ওদের ডিউটি শুরু হয় রাত 12টা থেকে, কিন্তু আজ নন্টেদার জন্মদিন বলে কথা। খাওয়া দাওয়া, নাচা গানা সে এক ইলাহি কাণ্ড। ফচকের ইচ্ছে ছিল দুছিলিম ভোলানাথের প্রসাদ নেওয়ার, কিন্তু কালুটা কিছুতেই রাজি হলো না। অন ডিউটি নেশা করলে কাজের ঝুঁকি অনেক বেড়ে যায়, এটা ঠিক। শুনশান রাস্তা দিয়ে যেতে যেতে ফচকে মনে মনে আফসোস করছিল। এমন সময় কালুর কথায় তার টনক নড়ল। বুঝলি ফচকেদা, আজকে যে টিপটা পেয়েছি না, সেটা যদি সঠিক হয় তাহলে এই মাসটা আর আমাদের কাজ না করলেও চলবে। হ্যাঁ, তা ঠিক, কিন্তু চিন্তা হচ্ছে ওই দারোয়ানটাকে নিয়ে রে। ও বেটা পুরনো আর খুব শেয়ানা মালটা। সে যতই শেয়ানা হোক, এই কালুর পাল্লায় তো পড়েনি। কালুর পাল্লায় পড়লে অনেক ঘুঘু মালও শিশুর মতো ঘুমিয়ে পড়ে। দেখিস বাবা, গন্ডগোল করে আবার একেবারে প্রাণে মেরে দিস না যেন। হ্যাঁ, ওটাই ভয়। ফচকের কথা শুনে কালু ফিক করে হেসে ফেলল। কালুকে দলে সবাই অজ্ঞানের ডাক্তার বলে, তাই কালু জানে যে ফচকের আশঙ্কা নেহাতি অনর্থক। কথা বলতে বলতে রাজপথ ছেড়ে ওরা দুজন একটা গলিতে ঢুকল। মিনিট 3 গেলেই গোদাবরী রেসিডেন্সি। সেই রেসিডেন্সির একটা ফ্ল্যাটেই তালাবন্ধ হয়ে রয়েছে প্রায় 1 কিলো সোনার গয়না, যার খোঁজে চলেছে শহরের 2 কুখ্যাত চোর। গন্তব্যস্থলে পৌঁছে মিনিট খানেক ওরা ফ্ল্যাটটার সামনে দাঁড়িয়ে ঠাউর করার চেষ্টা করলো তাদের কর্মস্থল ঠিক কোন ফ্ল্যাটটা হতে চলেছে। তারপর চারদিক জরিপ করে নিয়ে পেছনের পাঁচিল টপকে ওরা কম্পাউন্ডের মধ্যে ঢুকে পড়ল। কিন্তু ফ্ল্যাটে ঢোকার রাস্তার কাছে গিয়ে কেমন যেন একটা খটকা লাগলো কালুদের। খবর অনুযায়ী এখানে তো কেয়ারটেকার থাকার কথা, কিন্তু এখানে তো কেউ নেই। কালু বলল, কি কেস বলতো মামা? ফচকে কিন্তু এসব ব্যাপার নিয়ে মাথা ঘামাতে রাজি নয়। আরে ধুর, নেই তো নেই, আমাদেরই তো ভালো হলো। হ্যাঁ, তাড়াতাড়ি চল, কাজটা সেরে পালাই এখান থেকে, তাড়াতাড়ি চল। ওরা দুজন আর সেখানে দাঁড়িয়ে না থেকে তাদের খবর অনুযায়ী নির্দিষ্ট ফ্ল্যাটের কাছে পৌঁছে গেল, এবং সেখানে পৌঁছে তাদের আরেকবার চমক লাগলো। এই কিরে কালু, এই যে দরজা খোলা রে, এত রাতে আমাদের আগে কে ঢুকলো বলতো? কালু যথাসম্ভব উত্তেজনা দমিয়ে চাপা গলায় ঝাঁঝিয়ে উঠল। কে আবার? এই আমাদের দলেরই কেউ হবে। আর তোমার তো পেটে কোনো কথা থাকে না, নিশ্চয়ই এই মোৎসব করতে গিয়ে আজ আবার সবাইকে বলে বেরিয়েছো আমাদের অপারেশনের কথা। এই মায়ের দিব্যি খাচ্ছি কালু, আমি কাক পক্ষী কেউ বলিনি, মাইরি বিশ্বাস কর। এই ঠাকুরের নামে বলছি, আমি কেন বলবো কাউকে? তাহলে এত রাতে কে বুঝকেদা? হ্যাঁ, বাড়ির লোক আবার ফিরে আসেনি তো? হ্যাঁ সেটাও হতে পারে।
তাহলে কি করবি? চ কেটে পড়ি এখান থেকে, পালাই। হ্যাঁ চ। আরে দূর, বাড়ির বড় বলতে তো ওই 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 বছর 30-এর একটা মেয়ে। আরে ওকে গায়েল করতে আমার 2 মিনিটও লাগবে না। আরে এত বড় একটা দাও ছাড়া যাবে না গো। আরে চলে এসো, কিচ্ছু হবে না। কালু আর ফচকে পা টিপে টিপে খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকল। ফ্ল্যাটের ভেতরটা স্বভাবতই ঘুটঘুটে অন্ধকার। অন্য কেউ হলে তৎক্ষণাৎ টর্চ জ্বালাতো, কিন্তু কালু ও ফচকে নিশাচর প্রাণী। তারা অন্ধকারেই দিব্যি দেখতে পায় এবং তাই তাদের লাইনে এত কদর। পুরো ফ্ল্যাট দুবার ঘুরেও কোনো জনমানবের টিকিটাও দেখতে না পেয়ে ওরা দুজনেই বেশ অবাক হল। দরজাটা তাহলে খুলল কে? আগেই কি কেউ দাও মেরে চলে গেল নাকি? কালু গিয়ে নিঃশব্দে ফ্ল্যাটের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। লুটের মাল এখনো কিছু পাওয়া যাবে কিনা সেটা একবার দেখা প্রয়োজন, যদি কপাল ভালো থাকে আর কি। ফচকে এবার একটা পেন্সিল টর্চ জেলে সিন্দুকটা ঠাউর করে এগিয়ে গেল। সিন্দুকের কাছে গিয়ে মনটা কিছুটা শান্ত হলো ফচকের। সিন্দুক ভাঙার কোনো রকম চিহ্ন সেখানে নেই এবং সিন্দুক সাধারণভাবেই বন্ধ করা আছে। কিন্তু অদ্ভুত ব্যাপারটা শুরু হলো ফচকে সিন্দুক ভাঙতে শুরু করার ঠিক পর থেকে। গোটা ফ্ল্যাটের তাপমাত্রা যেন হঠাৎ করেই কমতে শুরু করলো। এই তাপমাত্রার খামখেয়ালিপনা এতটাই বাড়তে লাগলো যে কালু ও ফচকের রীতিমতো শীত করতে লাগলো। কি ব্যাপার বলতো কালু, কোনো ঘরে এসি চালু হয়ে গেল নাকি? আরে না তো, আমি নিজে সব ঘর দেখে এসেছি। ফচকে আর সেদিকে পাত্তা না দিয়ে নিজের কাজে মনোনিবেশ করল। সিন্দুকের তালা যখন প্রায় ভাঙার মুখে, ঠিক তখনই যেন কালুদের মনে হলো যে গোটা ফ্ল্যাটে একটা হিম শীতল হাওয়া বয়ে যাচ্ছে, আর তার দাপটে এই সাধারণ পোশাক পরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। বাধ্য হয়ে ফচকে কাজ থামিয়ে কালুকে শোবার ঘর থেকে দুটো চাদর খুঁজে আনতে বলল। কালু ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে ফচকের মনে ব্যাপারটা নাড়া দিল। জুন মাসের ভ্যাপসা গরমে এত ঠান্ডা আসছে কোথা থেকে? এসি যদি চালু থেকেও থাকতো তাহলে কি এত ঠান্ডা লাগা সম্ভব? এই ফ্ল্যাটে আসা স্তক সব কেমন উদ্ভট ঘটনা ঘটছে। হঠাৎ ফচকের চিন্তায় ছেদ পড়ল। কালুটা তো অনেকক্ষণ গেছে, কিন্তু এখনো তো এলো না। পাশের ঘর থেকে চাদর খুঁজে আনতে কি এত সময় লাগে নাকি? কালু, এই কালু, কালু, আরে কই গেলি রে কালু? ফচকে কালুর নাম ধরে ডাকতে ডাকতে ঘর থেকে বেরোতে যাবে এমন সময় ঘরের দরজা তার চোখের সামনে দড়াম করে বন্ধ হয়ে গেল। ঠিক যেন অদৃশ্য কেউ জোর করে দরজাটা বন্ধ করে দিল শিকারকে খাঁচায় বন্দি করার জন্য। মানুষের মন এতই বিচিত্র যে তা বিপদের সম্মুখীন হওয়ার বেশ কিছুক্ষণ আগে থেকেই তাকে বুঝতে পারে। হয়তো ফচকের ক্ষেত্রেও সেরকমই কিছু হলো, কারণ সে প্রাণপণে দরজা খোলার চেষ্টা করতে লাগলো আর কালুকে ডাকতে লাগলো। কালু, এই কালু, আরে কোথায় মরতে গেলি রে হতভাগা? দরজাটা খোল না। দেখ, আমি কিন্তু এখন কাজের সময় আর কি ভালো লাগছে না, কিন্তু আমার দরজাটা খোল। আরে খোল বলছি। কিন্তু হাজার ডাকাডাকি করেও কালুর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না, যেন কালু সেই ফ্ল্যাটের ত্রিসীমানায় কোথাও নেই। ফচকের এবার ভয় গা শিরশির করতে লাগলো। কি করবে সে এখন? ঠান্ডার দাপটে একেই সে দাঁড়িয়ে থাকতে পারছে না, তার উপর আবার এই নতুন বিপত্তি। আচ্ছা, আজকের এই পুরো অপারেশনটা কালুর ভাঁওতাবাজি নয় তো? ফচকে মনে মনে ঠিক করলো যে এই পুরো ঘটনাটা যদি কালুর একটা জঘন্য ইয়ার্কি হয়ে থাকে তাহলে কালকে কালুর খবর আছে। কিন্তু এখন সে বেরোবে কি করে? হঠাৎ ফচকের মনে পড়ল যে
তার কাছে তো সিন্দুক ভাঙার যন্ত্রপাতি আছে, তাই দিয়ে কি একটা কাঠের দরজা ভাঙা যাবে না? এতক্ষণ এই সহজ সমাধানটা মাথায় আসেনি বলে নিজেই নিজেকে মনে মনে তিরস্কার করল ফোজকে। আসলে হঠাৎ কোনো অজানা ভয়ে ভীষণ আতঙ্কিত হলে মানুষের সাধারণ চিন্তা শক্তিও লোপ পায়। ফোজকের ক্ষেত্রে তার ব্যতিক্রমী কিছু ঘটেনি। অন্ধকারে চোখ সয়ে যাওয়ায় ফোজকে দিব্যি তার যন্ত্রপাতিগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখতে পাচ্ছে সিন্দুকের সামনে। সে সেগুলো নিতে এগিয়ে যেতেই তার মনে হলো যেন ঘরের মধ্যে সে ছাড়াও কিছু একটা বা কেউ একটা নড়ছে। তার ইন্দ্রিয়গুলো আবার সজাগ হয়ে উঠল। কালু তো বাইরে গেছে, তাহলে ঘরের মধ্যে কে? নাকি তার মনের ভুল? কম্পিত স্বরে সে একবার অজানার উদ্দেশ্যে প্রশ্ন করল, কে? এই কথার উত্তরে কোনো জবাব না এলেও একটা ঘর ঘর শব্দ শুরু হলো, যা অনেকটা হিংস্র কুকুরের শিকারের আগের চাপা গর্জনের মতো। ফোজকে এবার দিশেহারার মতো অন্ধকারের চারিদিকে চোখ ঘোরাতে লাগলো আর উন্মাদের মতো চিৎকার করতে লাগলো, কে কে আছে এই ঘরে? এই হাট! চোখ ঘোরাতে ঘোরাতে হঠাৎ ফোজকের মনে হলো যে অন্ধকারের মধ্যে একটা জমাট বাঁধা অন্ধকার যেন ছাদের কাছটায় নড়ছে, এবং কয়েক মুহূর্তের মধ্যে ফোজকে কিছু বুঝে ওঠার আগেই সেই জমাট বাঁধা অন্ধকার একটা তীক্ষ্ণ স্বরের হুঙ্কার করে ফোজকের ওপর অপেক্ষারত শিকারীর মতো ঝাঁপিয়ে পড়ল। নন্টের ইচ্ছা ছিল সারা রাত জন্মদিনের মোচ্ছব করার পরের দিন একটু দেরি করে ঘুম থেকে উঠবে, কিন্তু সেগুড়ে বালি। সকাল হতে না হতেই কালু এসে ডেরায় হাজির। সে নাকি কোনো এক অজ্ঞাত কারণে খুব ভয় পেয়েছে, এবং এসে হাজির হয়েছে বললে এক প্রকার ভুল বলা হবে, কারণ কোনো মতে দৌড়তে দৌড়তে এসে কালু ডেরার দরজার কাছে অজ্ঞান হয়ে যায়। তাকে দেখতে পেয়ে ভেতরে নিয়ে গিয়ে দলের বাকি ছেলেরা নন্টেকে খবর দেয়। ঘুম চোখ কচলাতে কচলাতে নন্টে গেল কালুর ঘরে। গিয়ে যা দেখল তাতে তার ঘুম ও আগের রাতের নেশা দুই বেমালুম উবে গেল। অনেক কষ্টে কালুর জ্ঞান ফেরানো হয়েছে। সে ফ্যালফ্যাল করে সামনের দেওয়ালের দিকে তাকিয়ে আছে। গায়ে ধুম জ্বর এবং মুখ থেকে একটা শব্দও বেরোচ্ছে না। তাকে হাজার প্রশ্ন করলেও কোনো রকম জবাব পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে যেন কোনো পাথরের মূর্তির সাথে কথা বলা হচ্ছে। ব্যাপার সুবিধের ঠেকছে না দেখে নন্টে একটা সাগরেদ নকুলকে প্রশ্ন করল, ফোজকে কোথায় রে? জানি না নন্টেদা, কাল তো কালুর সাথেই অপারেশনে গিয়েছিল, কিন্তু তারপরে আর ফেরেনি। কালু অত কিছু বলছে না। দত্ত ডাক্তারকে একবার ডেকে নিয়ে আয়, কিন্তু যদি জিজ্ঞেস করে যে কোথায় গিয়েছিলি তাহলে বলবি যে কাল রাতে সিনেমা দেখতে গিয়েছিলে। আচ্ছা দাদা। লালবাজারের হাজার ব্যস্ততার সাথে একেবারে বেমানান এক গেরুয়া পরিহিত সন্ন্যাসী এসে উপস্থিত হলেন পুলিশের এক বড় কর্তার ঘরের কাছে। লালবাজারের অফিস বাড়িতে ঢোকাই স্তক অনেক পুলিশ দারোগা তাকে ঘাড় ঘুরিয়ে দেখলেও কেউ তাকে আটকায়নি, কিন্তু এবার সেই বড় কর্তার ঘরের সামনে পাহারারত হাবিলদার তাকে বাধা দিলেন। কোথায় যাবেন? তোমাদের বড় সাহেবের সাথে দরকার আছে। আপনার কি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে সাধু বাবা? না। সন্ন্যাসীর চলাফেরা ও কথা বলার ভঙ্গিমায় এমন এক দর্প বিচ্ছুরিত হচ্ছে যে হাবিলদার তাকে খুব বেশি ঘাঁটাতে সাহস পাচ্ছেন না। কিন্তু বিনা অনুমতিতে যদি তিনি এই সন্ন্যাসীকে বড় সাহেবের ঘরে ঢুকতে দেন তাহলে আজকেই তার চাকরিটা চলে যাবে। তাই সব সাহস সঞ্চয় করে হাবিলদার বললেন, সাধু বাবা, সাহেবের সাথে তো এখন দেখা হবে না, উনি খুব ব্যস্ত আছেন। কি ব্যাপার আপনি আমায় বলতে পারেন। আর এটা তো থানা নয়, আপনার যদি কোনো নালিশ থাকে তাহলে লোকাল থানায়। গত 1 মাস ধরে দিনে প্রায় 20টা করে খুন হচ্ছে এই শহরে, যা জানার বা ধরার ক্ষমতা পুলিশি পদ্ধতি নেই। কিন্তু এমনটা চলতে থাকলে আগামী 6 মাসের মধ্যেই এই মহানগরী শ্মশান হয়ে যাবে, মহাশ্মশান। এটা আমার নালিশ নয়, সাবধানবাণী। তাই লোকাল থানায় যাওয়াটা প্রয়োজন বোধ করিনি। হাবিলদার এই সন্ন্যাসীর ধমকে
কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেলেন। কিন্তু বড় সাহেব এক চূড়ান্ত নাস্তিক মানুষ, আর তাই এক সাধুর অভিশাপের ভয় বিনা অনুমতিতে তার ঘরে লোক ঢুকিয়ে দিলে হাবিলদার বাবুর আর রক্ষে থাকবে না। সবই বুঝলাম সাধু বাবা, কিন্তু সাহেবের কাছে আমি আপনাকে যেতে দিতে পারি না। বুঝতেই তো পারছেন, আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। আমার বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে আছে। সন্ন্যাসী যেন এবার একটু নরম হলেন এবং তার কপালে পড়া ভাঁজগুলো বেশ কিছুটা শিথিল হলো। তিনি তার ঝোলা থেকে একটা কাগজ বের করে হাবিলদার সাহেবের দিকে বাড়িয়ে দিলেন। আমি জানতাম যে পুলিশ এত সহজে আমার কথা মেনে নেবে না, তারা সত্যকে ভয় পায়। তাই আমি সব তথ্য এই কাগজে লিখে এনেছি, তোমায় দিয়ে গেলাম। একটু আগেই বললে না যে তোমার ছেলে মেয়ে আছে, তাদের ভালো চাইলে এই কাগজের লেখা তথ্য ঘেঁটে দেখো আমি সত্যি বলছি না মিথ্যা কথা। এই বলে সন্ন্যাসী যে পথে এসেছিলেন আবার সে পথে দ্রুত চলে গেলেন। কমল মজুমদার নামের কলকাতা পুলিশের মধ্যবয়স্ক হাবিলদার হতভম্ব হয়ে সাধু বাবার দেওয়া ভাঁজ করা চিরকুট হাতে নিয়ে দাঁড়িয়ে তার হেঁটে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। প্রতিদিনের মতো আজও রিকিয়ার ঘুম বেশ বেলা করেই ভাঙল। আসলে সারা রাত কাজ করে একটু বেলা অবধি না ঘুমোলে ঠিক যেন শরীরটা চলতে চায় না। প্রথম প্রথম আরও কষ্ট হতো, কিন্তু এখন ব্যাপারটা গা সওয়া হয়ে গেছে। আর তাছাড়া ঘুমকে রিকিয়া তার স্বপ্ন সাধনের পথে একটা বাধা হিসেবে গণ্য করে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে কিছুক্ষণ জানলার ধারে এসে বসল সে। প্রতিদিন জীবন সংগ্রামে বেরোনোর আগে এইভাবে জানলার কাছে এসে একবার তার চেনা শহরটাকে দেখে নেয় সে, যেন অভিজ্ঞ যোদ্ধার মতো যুদ্ধে যাওয়ার আগে যুদ্ধক্ষেত্র জরিপ করছে। পেট ভরাই আছে, তাই খাবারের চিন্তা নেই। আজ সারাদিন অনেক কাজ। প্রথমেই কালকের সারাদিনের খাওয়া দাওয়ার উচ্ছিষ্ট ফেলতে হবে, ঘরের জন্য কিছু জিনিস কিনতে হবে, পুজোর সরঞ্জাম কিনতে হবে, খাবার জোগাড় করতে হবে, ও সবচেয়ে বড় ব্যাপার পেট চালানোর জন্য 8 ঘন্টা চাকরি করতে হবে। রিকিয়া আর দেরি না করে সব ময়লা ও গতকালের সমস্ত উচ্ছিষ্ট জড়ো করে গার্বেজ ব্যাগে ভরে ফ্ল্যাট লক করে সারাদিনের জীবন যুদ্ধে অবতীর্ণ হল। মহানগরীর বুকে কাপড়ের দোকানের কর্মচারীদের কাজের চাপ ঠিক তখনই শুরু হয় যখন বাকি নগরবাসী তাদের সারাদিনের কাজের জোয়াল ঠেলে বাড়ি যাওয়ার পথ ধরে। কেউ হয়তো অফিস থেকে ফেরার পথে নিজের স্ত্রীর জন্য মানভঞ্জের আশায় একটা শাড়ি কিনতে আসেন, আবার কেউ হয়তো পরিবার পরিজনদের জন্য কেনাকাটা করবেন বলে অফিস ফেরত নিজের স্ত্রীকে ডেকে নেন দোকানে। এছাড়া নিজের নিজের অফিস থেকে ফেরার পথে নিজেদের প্রয়োজন মেটানোর জন্য আসা মহিলাদের ভিড় তো আছেই। এরকমই একটা বড় তেতলা জোড়া কাপড়ের দোকানে কাজ করে সমাপ্তি। সমাপ্তি দাসের বাড়ি উত্তর কলকাতার একটা গলিতে। তিনকুলে তার নিজের বলতে কেউ বেঁচে নেই। থাকার মধ্যে শুধু আছে সেই ভগ্নপ্রায় শরিকি বাড়িতে 2টো ঘর আর সমাজে কারোর কাছে হাত না পাতার মতো এই চাকরি। সমাপ্তির কিন্তু দিব্যি চলে যাচ্ছে তাতেই। নিজের জীবনের প্রতি বা ঈশ্বরের প্রতি কোনো প্রকারের কোনো অভিযোগ নেই তার, বরং এই কাজটা বেশ পছন্দের তার। এই কাজের সূত্রে রোজ কত নতুন নতুন মানুষ দেখতে পায় সে। নিজের কেউ নেই বলেই বোধহয় সমাপ্তির এই মহানগরীর সব মানুষকেই আপন বলে মনে হয়। আজ রবিবার, তাই কাজের চাপটা একটু বেশি ছিল। প্রায় রাত 9:30 অবধি গ্রাহকী চলার পর দোকান থেকে ছুটি পেয়ে ক্লান্ত দেহে ধীর পায়ে বাড়ি ফিরছে সমাপ্তি। এমন সময় তার মনে হলো যে খালি গলিতে তার পেছনে যেন কিসের একটা ধেয়ে আসার আভাস দিচ্ছে তার ষষ্ঠ ইন্দ্রিয়। প্রায়শই বাড়ি ফিরতে রাত হয় সমাপ্তির, তাই শুনশান রাস্তা দিয়ে নির্ভয়ে হাঁটার অভ্যেস আছে তার। কিন্তু আজ যেন কিছু দূর আসার পর রাস্তার রূপটা পাল্টে যেতে লাগলো। বেশ কয়েকটা বাঁক ঘোরার পর হঠাৎই সমাপ্তির মনে হলো যেন সে এক নিঝুম নগরের পথ ধরে হেঁটে চলেছে। সে এতক্ষণ যেটা খেয়াল করেনি তা হলো 10 মিনিটে একটাও নেড়ি কুকুর তার চোখে পড়েনি। দূর দূরান্তে কোনো কুকুরের ডাক পর্যন্ত শুনতে পাচ্ছে না সমাপ্তি। অবাক হয়ে সমাপ্তির মনে হতে লাগলো সে যেন একটা অন্য নৈসর্গিক জগতে পদার্পণ করেছে।
সমাপ্তি ব্যাগে হাত ঢুকিয়ে বুঝল যে তার মোবাইলটাও চার্জ শেষ হয়ে গিয়ে বন্ধ হয়ে গেছে। রাতের তিলোত্তমা বরাবরই মায়াবী লাগে সমাপ্তির, কিন্তু আজ যেন তার মায়া এক অজানা আতঙ্ক ছড়াচ্ছে সমাপ্তির মনে। তার খালি মনে হচ্ছে যেন কোনো এক অদৃশ্য পথ দিয়ে সে এক অন্য জগতে চলে এসেছে। সে দ্রুত থেকে দ্রুততর পা চালাচ্ছে নিজের বাড়ির উদ্দেশ্যে, কিন্তু কিছুতেই যেন গন্তব্যে পৌঁছতে পারছে না। আরও প্রায় মিনিট 15 হাঁটার পর মনে হলো যে সে একই পথের আশেপাশে নানান অলিতে গলিতে ঘোরাফেরা করছে। আশ্চর্য, এমনটা তো হওয়ার কথা নয়। এই পথ দিয়ে সে তার পুরো জীবনটা যাতায়াত করেছে। এইসব গলি তার নিজের হাতের তালুর মতো চেনা, কিন্তু আজ যেন এই চেনা গলিতেই এক অচেনা গোলকধাঁধায় ফেসে গেছে সমাপ্তি। এইভাবে প্রায় আধ ঘন্টা ধরে ঘুরপাক খাওয়ার পরে একটা বাড়ির রোয়াকে একটু বসলো সমাপ্তি। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে তার। আচ্ছা, একবার কি বাড়ির কড়া নেড়ে সাহায্য চাইবে সমাপ্তি? কিন্তু এই বাড়ির লোককে কি বলে সাহায্য চাইবে সে? কলকাতা শহরে নিজের বাড়ির রাস্তা খুঁজে পাচ্ছে না। এটা বলাটা একটু বাড়াবাড়ি রকমের হাস্যকর ঠেকবে বলেই তার মনে হলো। তাছাড়া কেন জানি না সমাপ্তির মনে একটা অদ্ভুত ধারণা মাথা চাড়াতে উঠেছে। আর খালি মনে হচ্ছে যে কড়া নেড়েও কোনো লাভ হবে না। এ বাড়িতে বা এর পরের বাড়িতে বা তার পরের বাড়িতে বা কোনো বাড়িতেই কোনো মানুষের চিহ্ন পাওয়া যাবে না। সে যেন এক মৃত নগরীতে একা মানবজাতির শেষ চিহ্ন হিসেবে নিশ্চিহ্ন হওয়ার অপেক্ষায় আছে। তার মন বলছে যে সে যতই হাঁটুক, কিন্তু তার আর আজ বাড়ি ফেরা হবে না। হঠাৎ চারিদিক থেকে এক তীক্ষ্ণ নারী কণ্ঠের হাসি শুনতে পেল সমাপ্তি, যা ক্রমে তার দিকে এগিয়ে আসছে। কিন্তু কোন পথে তা ঠাউর করতে পারছে না সে। সেই নারী কণ্ঠের চিৎকার সমাপ্তির বুক অবধি কাঁপিয়ে দিচ্ছে। এমন সময় যে বাড়ির রোয়াকে সে বিশ্রাম নিচ্ছিল, সেই বাড়ির সদর দরজা কোনো এক অলৌকিক শক্তির প্রভাবে আপনা থেকেই খুলে গেল এবং সে সমস্ত শক্তি একত্রিত করে দিশাহীনভাবে সেই বাড়ির ভেতরে প্রবেশ করল। সমাপ্তি জানে যে এইভাবে কোনো অচেনা বাড়িতে প্রবেশ করাটা একেবারেই বুদ্ধিমানের পরিচয় নয়, কিন্তু বাইরে যে অজানা শিকারী তার দিকে ধেয়ে আসছে তা থেকে নিজেকে বাঁচানোর এর থেকে ভালো কোনো পথ খুঁজে পেল না সমাপ্তি। সমাপ্তি সেই বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ঠিক যেমন এক অলৌকিক শক্তির প্রভাবে দরজা খুলে গিয়েছিল, ঠিক তেমনি এক অদৃশ্য শক্তির প্রভাবে সদর দরজা সজোরে বন্ধ হয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দে সমাপ্তির ঘোর কাটল এবং সম্বিত ফিরে পাওয়ার পর তার প্রথম অনুভূতি হল এক খাঁচাবন্দি কয়েদি। এখন আর বাইরে থেকে সেই তীক্ষ্ণ মহিলা কণ্ঠের হুঙ্কার শোনা যাচ্ছে না। সমাপ্তি সদর দরজার কাছে গিয়ে বেশ করে দরজাটা টেনে টুনে খোলার চেষ্টা করে দেখতে লাগলো, কিন্তু হাজার চেষ্টাতেও কোনো ফল হলো না। কোনো ছিটকিনি বা খিল না থাকা সত্ত্বেও দরজাটা খোলা অসম্ভব। ফলে সমাপ্তি বাড়ির ভেতরের দিকে এগোতে লাগলো পেছনের দরজা খোঁজার আশায়। বাড়িটা দোতলা হলেও সমাপ্তি একতলাতেই পেছনের দরজা খোঁজার আশায় ঘুরতে লাগলো। নিচের তলায় প্রায় খানবিশের ঘর আছে এবং প্রায় সবগুলোর অবস্থাও ভাঙাচোরা, দরজা জানলাহীন ও পলেস্তারা খসে পড়া। দেখলে মনে হচ্ছে কয়েকশো বছরের পুরনো স্থাপত্য, যেখানে মানুষের পা অন্তত শেষ 50 বছরে পড়েনি। সমাপ্তি এতটাই বিস্মিত হয়েছে যে ভয় পেতেও ভুলে গেছে। আশ্চর্য, এই নগরীর বুকে এমন প্রাচীন স্থাপত্য আছে, তাও তার চেনা রাস্তার ধারে, নাকি তার বিশ্বাসই সঠিক? সেই মুহূর্তে কোনো এক অন্য জগতে এসে উপস্থিত হয়েছে। সমাপ্তি ঘুরতে ঘুরতে প্রথম 2-3টে ঘরে অস্বাভাবিক কিছু না পেলেও 4 নম্বর ঘরে পৌঁছতেই তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সেখানে একজোড়া নবীন দম্পতি অঘরে ঘুমিয়ে আছে। সমাপ্তির কেমন যেন ধাঁধা লেগে গেল। এত পুরনো বাড়িতে এই দম্পতি যুগল কোথা থেকে এলো?
আর এরকম একটা পরিবেশে কি করেই বা তারা এত শান্তিতে ঘুমিয়ে রয়েছে? তারপর সমাপ্তির মনে খটকাটা দেখা দিল। ওরা কি আদৌ ঘুমিয়ে আছে? কই, শ্বাস প্রশ্বাস তো পড়ছে না। তাহলে কি তারা মৃত? কিন্তু মৃতদেহ এত তরতাজা থাকে কি করে? সমাপ্তি ভেবে চিনতে কোনো কুলকিনারা না পেয়ে পরের ঘরগুলো ঘুরতে লাগলো, এবং প্রায় সব ঘরেই কেউ না কেউ শুয়ে আছে। তাদের দেখলে মনে হয় যেন তারা পরম শান্তির নিদ্রায় ডুবে আছে, যেন ডাকলে এক্ষুনি জেগে উঠবে। অথচ শ্বাস প্রশ্বাস পড়ছে না কারোরই। সমাপ্তির এবার মানসিকভাবে ক্লান্ত বিধ্বস্ত লাগতে শুরু করল। এই মানসিক বিপর্যয়ের মধ্যেও সমাপ্তি একটা অদ্ভুত জিনিস খেয়াল করল। যতগুলো ঘুমন্ত মানুষকে সে দেখেছে, প্রত্যেকের পোশাক ভিন্ন ভিন্ন যুগের সাক্ষী দিচ্ছে। দেখে মনে হচ্ছে এক একটা ঘরে যেন এক এক যুগের বাসিন্দাদের এনে কোনো এক মহাজাগতিক শক্তি সংরক্ষণ করে রেখেছে তার ব্যক্তিগত সংগ্রহশালার অংশ হিসেবে। সমাপ্তি মানসিকভাবে তার চেনা সাধারণ জগৎ থেকে দূরে সরে যেতে লাগলো এবং ক্রমশ একটা উন্মাদনাময় গোলকধাঁধার মধ্যে পথ হারাতে লাগলো। হঠাৎ দোতলা থেকে সমাপ্তি আবার সেই তীক্ষ্ণ নারীকণ্ঠের হুঙ্কার শুনতে পেল, যা কিছুক্ষণ আগে সে রাস্তায় শুনেছে, এবং সেই চিৎকারের সঙ্গে এক বিভৎস মূর্তি দোতলার সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে লাগলো। সমাপ্তি ঠিক বুঝতে পারল না যে নেমে আসছে তাকে মানুষ বলা যায় কিনা। প্রায় 8 ফুট লম্বা চেহারা তার, মুখ ভর্তি অগন্তি ছুঁচলো দাঁতের সম্ভার, অবিন্যস্ত ছাই রঙের কোমর অব্দি চুল এবং হাত ও পায়ে 2 থেকে 3 ইঞ্চি বড় বড় ধারালো নখ। মানব চেহারার সাথে সেই অপার্থিব জীবের বেশ কিছুটা সাদৃশ্য থাকার দরুন তাকে দেখলে নারী বলে মনে হয় ঠিকই, কিন্তু এই প্রকার জীবের লিঙ্গ নির্ধারণ সম্ভব কিনা সেটা সমাপ্তির জানা নেই। সমাপ্তি ভালোই বুঝতে পারছে যে সে একটা ফাঁদে পড়ে গেছে এবং এখান থেকে মুক্তি পাওয়া তার পক্ষে প্রায় অসম্ভব। তবুও সে সদর দরজার কাছে গিয়ে প্রাণপণে তা খোলার চেষ্টা করতে লাগলো। কিন্তু সে যতই চেষ্টা করে, সেই পৈশাচিক জীব ততই তার কাছে এগিয়ে আসতে থাকে। জীবন মরণ সংঘর্ষের মধ্যেও সমাপ্তি সেই পৈশাচিক মূর্তির পরিহিত লাল শাড়িখানা চিনতে পারল। তার নিজের হাতে বিক্রি করা প্রতিটা শাড়ি মনে থাকে সমাপ্তির। এই শাড়িখানা আজ বিকেলেই একজন ম্যাডামকে বিক্রি করেছে সে। গ্রাহক হিসেবে খুবই মিশুকে ছিলেন তিনি। কথায় কথায় সমাপ্তি স্বাভাবিক কথার প্রসঙ্গেই কোথায় থাকে, কিভাবে বাড়ি যায়, কখন বাড়ি যায়, এইসব বলেছিল তাকে। কি যেন নাম বলেছিল মহিলা, সমাপ্তি অনেক চেষ্টা করেও মনে করতে পারছে না। বিল কাটার সময় সে নিজেই তো লিখেছিল নামটা, র দিয়েছিল। মনে পড়েছে, মনে পড়েছে, রিকিয়া দত্ত। রিকিয়া নামটাই সমাপ্তির জীবনচিত্রের শেষ স্মৃতি হিসেবে থেকে গেল, কারণ ততক্ষণে সেই পিশাচ তার উপরে ঝাঁপিয়ে পড়েছে। হাবিলদার কমলবাবু সেই দিন বাড়ি ফেরার পরে সাধু বাবার দেওয়া চিরকুটটা খুলে দেখেছিলেন এবং যার পর নাই বিস্মিত হয়েছিলেন। সাধু বাবা ওই চিরকুটে যা লিখেছিলেন তা খানিকটা এইরকম: বড় সাহেব, আপনি পুলিশের মাথা, তাই আপনার কাছে ছুটে আসতে বাধ্য হলাম। গত 1 মাস ধরে এই শহরে প্রতিদিন প্রায় 15-20টা করে খুন হচ্ছে, যা সকলের দৃষ্টির আড়ালে চলে যাচ্ছে একটা বিশেষ কারণে। এই সব খুনের আততায়ী অতি চালাক এবং একজন। সে বেছে বেছে এমন লোকেদের মারছে যারা হয় এই সমাজে একদম একা, বা যারা সামাজিক শ্রেণী বিভাজন ব্যবস্থার একদম নিম্ন শ্রেণীর মানুষ। এর ফলে একটা এই ধরনের মানুষের আকস্মিক অনুপস্থিতি নিয়ে কারুর মাথা ব্যথা থাকে না, আর তাই কেউ পুলিশকেও জানায় না। খুব স্বাভাবিক কারণেই একটা পথের ভিখারি যদি হঠাৎ গায়েব হয়ে যায়,
তাহলে তো তা নিয়ে পুলিশ প্রশাসন বা সাধারণ মানুষের কোনো ভ্রুক্ষেপ থাকবে না। কেউ হয়তো জানতেও পারবে না যে এটা একটা মানুষ হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গেল। এইবার আশা করি বুঝতে পারছেন কেন এতদিন আপনারা কিছুই বুঝতে পারেননি। কিন্তু খুনির পরিচয়, কেন সেই কাজ করছে বা তাকে প্রতিরোধ না করতে পারলে ভবিষ্যতে কি ঘটতে পারে, এইসব পত্র দ্বারা বলা সম্ভব নয়। তাই নিচে কিছু মৃত ব্যক্তির নাম দিলাম। আমার কথার সত্যতা যাচাই করে দেখতে পারেন, তারপর না হয় সাক্ষাতে বাকি কথা হবে। কমলবাবু সাধারণ কৌতূহলবশত ডিউটি বহির্ভূত সময় সাধু বাবার দেওয়া নামের লিস্ট মিলিয়ে প্রায় সকলেরই খোঁজ করেছিলেন এবং অদ্ভুতভাবে সেই লিস্ট অন্তর্গত ভিখিরি, ম্যাথর, চোর, সমাজে একাকী আর্থিকভাবে পিছিয়ে থাকা নারী পুরুষ সবাই হঠাৎ একদিন অদ্ভুতভাবে হারিয়ে গেছে। তারা যেন সবাই হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেছে। শুধু তাদের খোঁজ করার কেউ নেই বলে ব্যাপারটা আজ অবধি কারুর দৃষ্টিগোচর হয়নি। বিষয়টা গুরুতর, তাই কমলবাবুর মনে হয়েছিল যে তার উচ্চতর আধিকারিককে বিষয়টা অতি সত্বর জানানো দরকার। কিন্তু ঘটনার সম্পূর্ণ তথ্য না পাওয়া অবধি তিনিই বা কি করে বড় সাহেবের কাছে গিয়ে সমস্যাটা সম্পূর্ণভাবে জানাবেন। ফলে তিনি সেই সাধু বাবার খোঁজে সারা শহর চষে ফেলতে লাগলেন। রিকিয়ার আজ জন্মদিন। বছর 10 আগে অবধি যখন রিকিয়ার বাবা মা জীবিত ছিলেন তখনও এই দিনটার প্রতীক্ষায় বসে থাকত রিকিয়া। মায়ের হাতের পায়েস আর বাবার নিজের হাতের করে এনে দেওয়া নতুন জামা বা শাড়ি একটা অন্যরকম মাত্রা যোগ করত এই দিনটাকে। কিন্তু রিকিয়ার 20তম জন্মদিনে সেই দুধ সাদা পায়েস ও নীল রঙের ফ্রক তার বাবার পাওনাদারদের সৌজন্যে তার বাবার রক্তে লাল হয়ে উঠেছিল। তারপর কিছুদিন মাই দায়িত্বটা পালন করলেও যখন মা চলে গেলেন তখন থেকে রিকিয়া নিজেই নিজের মা বাবার দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছে। আসলে একটা বয়সের পর ছেলে মেয়েদের সেটাই কর্তব্য, শুধু পার্থক্য একটাই, পায়েস ও শাড়ির রংটা আজও রিকিয়া লালই রেখেছে। লালবাজারে সিসিটিভি ফুটেজ থেকে সেই সাধু বাবার ছবি বের করে বিস্তর খোঁজাখুঁজির পর তার দেখা পেলেন হাবিলদার মজুমদার। সাধু বাবা তখন নিমতলা মহাশ্মশানে বসে সাধনা করছেন যখন কমলবাবু তার দেখা পেলেন। প্রণাম নেবেন বাবা। ধ্যান শেষে ঠোঁটের কোণে স্তিমিত প্রসন্ন হাসি ঝুলিয়ে কমলবাবুকে জরিপ করলেন সাধু বাবা। আমার কথা বিশ্বাস হলো তাহলে? অবাক ব্যাপার বাবা, আপনি যে কজনের নাম দিয়েছিলেন চিরকুটে তারা সবাই নিখোঁজ এবং এই জগতে একা। তাদের খোঁজ নেওয়ার মতো কেউ নেই। বোধহয় আমিই প্রথম যে তাদের বিষয়ে খোঁজ খবর শুরু করলো। জানি। কিন্তু আপনি লিখেছিলেন যে এরা সবাই খুন হয়েছে। আপনি এতটা নিশ্চিত কি করে হচ্ছেন? কারণ এইসব খুনের জন্য আমি দায়ী। কমলবাবু বোধহয় নিজেকে সব রকম পরিস্থিতির জন্য তৈরি করেই ওই সাধু বাবার সাথে দেখা করতে শ্মশানে এসেছিলেন, কিন্তু তবুও তিনি এমন উত্তরের জন্য মোটেই প্রস্তুত ছিলেন না। কি? আগে হ্যাঁ, এইসব খুনের পেছনে যে মেয়েটি আছে সে একসময় আমার সবচেয়ে প্রিয় শিষ্যা ছিল। তাহলে হঠাৎ এই পথ বেছে নিল? সাধু বাবা এবার জবাব দেওয়ার পূর্বে গুছিয়ে নিয়ে বসলেন। এই পৃথিবীতে উপাসনার নানা পথ ও নানা আধার হয়। কারুর উপাসনার আধার আসে ভক্তি ও শ্রদ্ধা থেকে, কারুর আবার সেই আধার আসে ঠিক ভুল ও ন্যায় অন্যায়ের বিচার বুদ্ধি থেকে। কিন্তু কিছু উপাসক এখনো আছেন যাদের উপাসনার আধার আসে শক্তির লালসা থেকে। কার উপাসনার আধার কি তা স্থির করে দেয় সেই ব্যক্তির আরাধ্যের পরিচয়। যারা ন্যায় অন্যায় বিচার বুদ্ধি থেকে উপাসনা করেন তারা আরাধনা করেন ন্যায়ের শেষ গন্তব্য ঈশ্বরের। কিন্তু যারা শক্তির পিপাসায় উপাসনা করেন তাদের আরাধ্য কখনো নির্লোভ কর্মের বার্তাবাহক ঈশ্বর হতে পারেন না। ফলে তারা তখন লালসা ও মোহের মালিক শয়তানের আরাধনায় মেতে ওঠেন। ঠিক যেমন বছর 30-এর রিকিয়া একটা সময় আর 5টা বাঙালি ঘরের মেয়ের মতোই ধর্মভীরু ও ঈশ্বরের পথালম্বী ছিল। কিন্তু ছোট থেকে নানানভাবে জীবনের মার খেতে খেতে
তার মনে এক বদ্ধমূল ধারণা সৃষ্টি হয়েছে যে এই জগতে সীমাহীন শক্তির অধিকারী না হয়ে বাঁচা বৃথা, আর সেই শক্তির ঈশ্বরের পথে পাওয়া সম্ভব নয়। ফলে রিকিয়া শয়তানের পথ বেছে নিল। কিন্তু কেন? এই গায়েব হয়ে যাওয়ার পেছনে কি রহস্য থাকতে পারে? আর শয়তানের স্তব করার সাথে এই মানুষগুলোর নিখোঁজ হওয়ার ইতিহাস কিভাবে যুক্ত আছে? দেখুন হাবিলদার বাবু, শয়তানের অনেক রকম রূপ হয়। তার মধ্যে সবচেয়ে ভয়ানক হলো রক্ত পিশাচ। এই পিশাচ নিজের অস্তিত্ব রক্ষার্থে মানুষের রক্ত মাংস ভক্ষণ করে নিজের শক্তি বৃদ্ধি করে থাকে। পড়ে থাকে শুধু অস্থি সমূহ। আমার দৃঢ় বিশ্বাস রিকিয়া ওই অস্থি সমূহ নদীতে বিসর্জন দিয়ে দেয়। কি বলছেন বাবা? এই যে নরখাদক! এমন নরখাদক যার মধ্যে শয়তানের মহাজাগতিক শক্তি আছে, এবং প্রতিটা শিকারের সাথে সে আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে। আগামী কৌশিকী অমাবস্যার মধ্যে তাকে আটকানো না গেলে সে এতটাই শক্তিশালী হয়ে যাবে যে তার প্রতিরোধ অসম্ভব হয়ে উঠবে। তখন এই মহানগরীতে শুরু হবে এক নতুন বিভীষিকার কাল, পিশাচ কাল। হাবিলদার কমল মজুমদার মনে মনে বেশ বুঝতে পারছিল যে এই সব কথা সে তার উচ্চতর আধিকারিককে জানাতে পারবে না, বা জানাতে পারলেও মানাতে পারবে না। কিন্তু এটাও জানেন যে যা শুনছেন জানছেন সব সত্যি। তবে একজন সাধারণ হাবিলদার কিভাবে এত বড় শক্তির প্রতিরোধ করবে? আর কেনই বা সাধু বাবা সব জেনেও চুপ করে আছেন? সাধু বাবা বোধহয় কমলবাবুর মন পড়তে পারলেন। ওকে আটকাতে গেলে আমাকে ওর আস্তানায় পৌঁছতে হবে। সেটা কোথায় আমার জানা নেই, বা কোনোভাবে জানা সম্ভব নয় আমার পক্ষে। ফলে আমি চাই আপনি আমায় ওর আস্তানা খুঁজে বের করতে সাহায্য করুন। আগামী কৌশিকী অমাবস্যার আগে ওর একটা জীবিত শিশু লাগবে। সেটাই হবে শয়তানের উদ্দেশ্যে ওর শেষ আহুতি। আমাদের এই আহুতি যে কোনো প্রকারে আটকাতে হবে বাবা। প্রথম প্রথম রিকিয়া আয়নায় নিজেকে দেখতে ঘেন্না করত। সে নিজের নবনির্মিত পিশাচ রূপ মানব ছদ্মবেশের আড়ালে লুকিয়ে রাখত। কিন্তু এখন সে নিজের রূপ সগর্বে আয়নার সামনে মেলে ধরে। এই পৃথিবী ও সমাজ প্রতি মুহূর্তে তাকে নানান সামাজিক নির্মমতার মাধ্যমে মনে করিয়ে দেয় যে শক্তি শেষ কথা, এবং তার পৈশাচিক রূপে এত শক্তি আছে যা দিয়ে চাইলেই এই মহানগরীকে মহা শ্মশানে পরিণত করতে পারে। রিকিয়া জানে যে সামনের কৌশিকী অমাবস্যার আহুতি দানের পরে সে অজেয় হয়ে উঠবে। এখন তাকে একমাত্র আটকাতে পারে তার ঈশ্বর উপাসনার প্রাক্তন গুরু। তাই সেই কটা দিন গা ঢাকা দিয়ে আছে। তবে পুরো ঘাপটি মেরে থাকাও সম্ভব নয়, কারণ সেই পুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণটি জোগাড় করতেই হবে তাকে, একটা শিশু। কমলবাবু পঞ্জিকা দেখলেন। কৌশিকী অমাবস্যার মাত্র 10 দিন পরে। এইটুকু সময়ের মধ্যে গোটা শহরে একজন মানুষকে খুঁজে পাওয়া খুবই কঠিন ব্যাপার। তিনি জানেন যে যাকে তিনি খুঁজছেন সে যদি সত্যি এতটাই শক্তির অধিকারী হয়ে থাকে, তাহলে তার আস্তানা অবধি যাওয়া মৃত্যুর সমান হবে। তাই এই কাজ করতে হবে অতি সন্তর্পণে ও সুকৌশলে। কমলবাবু মনে মনে একটা ফোন দিয়ে আঁটলেন। তিনি পুলিশের খোঁচড় লাগিয়ে খোঁজ করতে লাগলেন যে এখনো অবধি যারা নিখোঁজ হয়েছেন তাদের আনুষাঙ্গিক কেউ এ বিষয়ে কিছু জানে কিনা। রাত ঠিক 2টোর সময়, যখন পুরো শহর ঘুমের দেশে ঢলে পড়েছে, তখন রিকিয়ার ঘরে শয়তানের আবির্ভাব হল। রিকিয়া তার দেবতার পুজোর জন্য আগেই তৈরি হয়েছিল। প্রথমেই সে সেই দিনের শিকারের টাটকা রক্ত দিয়ে শয়তানের পা ধুয়ে দিল। তারপর তার স্তব করে সারা দিনের জমানো মনুষ্য মাংস উৎসর্গ করল। শয়তান খেতে খেতে রিকিয়াকে প্রসাদী মাংস দিল। অমাবস্যার জন্য সব উপকরণ জোগাড় হয়ে গেছে? আজ্ঞে না, তবে হয়ে যাবে। তোর অতীত গুরু তোকে আটকানোর জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু তিনি আমায় আটকাতে পারবেন না। মনে রাখিস
যখন তোর বাবাকে মিথ্যে চুরির অপবাদ আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছিল এই সমাজ, তখন তোদের ভগবান আসেনি তাকে বাঁচাতে। সে কিন্তু তোর মায়ের ক্যান্সারও ঠিক করে দেয়নি। আমি অনেক ভেবে চিনতে আপনার দেখানো পথে এগিয়েছি প্রভু। আমার আর কিচ্ছু জানার দরকার নেই। রিকিয়ার তখন বয়স 10 কি 12। তার বাবা প্রমোটারির ব্যবসা করেন এবং মা সাধারণ গৃহিণী। অত ছোট বয়সে বাচ্চারা অনেক কিছুই বোঝে না, আবার কিছু কিছু জিনিস খুব তাড়াতাড়ি বুঝে যায়। তাই রিকিয়ার বাবা যখন আর্থিক অনটনে পড়লেন, তখন সেটা রিকিয়া খুব তাড়াতাড়ি বুঝে গিয়েছিল। প্রথম প্রথম ব্যাপারটা মা বাবার মধ্যে কথা কাটাকাটিতে সীমিত থাকলেও পরের দিকটা পাওনাদারদের বাড়িতে হানা দেওয়া এবং গালিগালাজ অবধি গড়ায়। এরপর হঠাৎ তার বাবা আত্মহত্যার পথ বেছে নেয়। তখন সে ভেবেছিল যে ভগবান বুঝি তার বাপিকে কোনো পাপের শাস্তি দিল। এরপর যখন রিকিয়া আরেকটু বড় হলো, তখন সে এক সাধু বাবার সান্নিধ্যে এসে দীক্ষা নিল। কিছুদিন সেই সাধু বাবার দেখানো পথে একটু মানসিক শান্তি পেয়েছিল। তার মনে হয়েছিল অবশেষে ভগবানের কৃপায় শান্তি লাভ করল সে। কিন্তু তার এই চিন্তাধারা ভেঙে চুরমার হয়ে গেল যখন তার মায়ের ক্যান্সার ধরা পড়ল। শত চেষ্টা করে, চিকিৎসা করে এবং ভগবানের পায়ে মাথা ঠুকেও রিকিয়া তার মাকে বাঁচাতে পারল না। এরপর থেকে রিকিয়া ঈশ্বরের ওপর থেকে আস্থা হারাতে শুরু করল। সে বহুবার তার গুরুদেবকে মিনতি করেছে এমন মার্গ দর্শন করাতে যাতে সে অনেক শক্তির অধিকারিণী হয়, যে শক্তি তার থাকলে সে হয়তো তার মাকে আরোগ্য লাভ করাতে সক্ষম হতো। কিন্তু তার গুরু জানতেন যে সেই আধার তার নেই। ফলে রিকিয়া বিপথে চলে গিয়ে শয়তানের উপাসনায় মত্ত হল এবং বিপথের ফল দ্রুত লাভ করা যায়। সে খুব শিগগির শয়তানের দেখা পেল এবং শুরু হলো তার পৈশাচিক জীবন। রিকিয়ার গুরুদেব তার মধ্যে পৈশাচিক আধারকে ঠিকই চিনেছিলেন। রিকিয়া এত দ্রুত নিজের পিশাচ সত্তাকে আঁকড়ে ধরল যে শয়তান তার মাধ্যমে এই শহরে পিশাচ কাল স্থাপনার পরিকল্পনায় উদ্যত হল। রেবতী পার্কের এক কোনায় বেঞ্চের উপর বসে এক মনে ফোন ঘাঁটছে, আর দূরে খুকি দোলনায় চেপে দোল খাচ্ছে। ঘড়িতে প্রায় 6:45 বাজে। সন্ধে প্রায় নেমে আসার সঙ্গে সঙ্গে রাস্তার আলোগুলো সব যে যার মতো জ্বলে উঠেছে। এই সময় সাধারণত পার্ক ফাঁকা হয়ে যায় এবং বড় একটা কেউ পার্কে আসে না। আলোর ব্যবস্থাটাও একটু কম এই পার্কের দিকে। কিন্তু আজ সন্ধে হয়ে গেলেও খুকিকে নিয়ে রেবতী বাড়ি যায়নি, কারণ বাড়িতে বিদ্যুৎ গোলযোগের কারণে অনেকক্ষণ ধরে আলো নেই। লাইটের ফিউজ উড়ে গেছে। ফলে খুকি বাড়িতে গরমের মধ্যে হাঁসফাঁস করে উঠেছিল। মেয়ের কষ্ট দেখে তাই খুকির মা অর্থাৎ রেবতীর বৌদিমণি তাকে হুকুম করে মেয়েকে নিয়ে পার্কে গিয়ে খেলে আসার জন্য। পার্কটা অন্ধকার হলেও চেনা জায়গা, ফলে রেবতীর মন ফোনের দিকেই বেশি। সে জানে যে খুকি তাকে না বলে এদিক ওদিক কোথাও যাবে না। এমনিতে সে খুবই বাধ্য মেয়ে, তার মা বা রেবতী মাসিকে না বলে সে কোথাও যায় না। ফোনের মধ্যে মশগুল রেবতী খেয়াল করেনি যে অনেকক্ষণ ধরে তার আশেপাশের রাস্তা থেকে কোনো রকম যানবাহন বা মানুষ চলাচলের আওয়াজ আসছে না। সেটাও খেয়াল করেনি যে খুকির গলার কোনো আওয়াজও পাওয়া যাচ্ছে না, এবং সে যদি ফোন তুলে চারিদিকে তাকাতো তাহলে হয়তো এটা খেয়াল করত যে পার্ক ও তার আশেপাশের এলাকা একটা জমাট বাঁধা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাচ্ছে। রেবতীর হুঁশ হলো একটা নারী কণ্ঠের তীক্ষ্ণ হুঙ্কার শুনে। সেই হুঙ্কারে তার সর্বাঙ্গ কেঁপে উঠল। প্রথমেই তার চোখ গেল যে দোলনায় খুকি খেলছিল তার দিকে, এবং সে দেখে আঁতকে উঠল যে সেই দোলনাটা শূন্য অবস্থায় হালকা দুলছে। দেখে বোঝা যাচ্ছে যে কিছুক্ষণ আগেও সেখানে বসে কেউ দোল খাচ্ছিল। রেবতীর কর্তব্যবোধ ও খুকির প্রতি স্নেহ তাকে বলছে খুকির খোঁজ করতে, কিন্তু নিজের প্রাণের ভয় তাকে জানান দিচ্ছে যে প্রাণে বাঁচতে চাইলে এক্ষুনি পালাতে হবে। কিন্তু পালাবেই বা কোথায়? যেদিকে তাকাচ্ছে সেই দিকেই মিশ কালো জমাট বাঁধা নিরেট অন্ধকার,
এ যেন কোনো এক পাতালের নরকে এসে পৌঁছেছে সে। দু একবার হাঁক ডাক করে রেবতী খুকিকে খোঁজার বৃথা চেষ্টা করলো বটে। খুকি, খুকি, এই খুকি, খুকি, কই গেলি? বেরিয়ে আয় বলছি। দেখ, এখন কিন্তু আমার লুকোচুরি খেলতে একদম ভালো লাগছে না। বেরিয়ে আয়। কি রে? নিজের উচ্চারিত কথাগুলো নিজেই যেন বিশ্বাস করতে পারছিল না রেবতী। সে ভালোই জানে যে খুকি লুকোচুরি খেলছে না এবং তারা একটা খুব বড় বিপদের সম্মুখীন হয়েছে এই মুহূর্তে। রেবতী উন্মাদের মতো এবার সেখান থেকে বেরোনোর জন্য ছটফট করতে লাগলো, কিন্তু সে যতই চেষ্টা করে ততই যেন বারবার ঘুরে আবার সেইখানেই পৌঁছে যায়। হঠাৎ রেবতীর মনে হলো যে দূর থেকে একটা নারী মূর্তি যেন ক্রমে এগিয়ে আসছে তার দিকে। কি বিভৎস সেই নারী মূর্তি! প্রায় 8 ফুট তার উচ্চতা, করাতের মতো ধারালো সারি সারি দাঁত, যা দিয়ে লম্বা চেরা জিভ লক লক করতে করতে বেরিয়ে আসছে। তামাটে গায়ের রং ও রক্তের মতো লাল মণিহীন চোখ। রেবতীর আর সেখানে দাঁড়িয়ে থাকার সাহস হল না। খুকির কথা ভুলে গিয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে সে যেদিকে দু চোখ যায় দৌড়তে লাগলো, কিন্তু লাভ হলো না কিছু। সেই পার্কের মাটি ফুঁড়ে শত সহস্র কঙ্কালসার হাত বেরিয়ে এসে রেবতীর পা টেনে ধরতে লাগলো। রেবতীর মনে হলো সে যেন কোনো পার্ক না, কোনো কবরস্থানের মধ্যে দিয়ে দৌড়চ্ছে, যে কবরস্থানে শায়িত সমস্ত সব কোনো এক মহাজাগতিক অশুভ শক্তির বলে বলিয়ান হয়ে জেগে উঠেছে শুধু রেবতীকে তার শিকারের হাতে পৌঁছে দিতে। রেবতী যথাসম্ভব সেই কঙ্কালসার হাতের জাল কাটিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু খুব বেশিক্ষণ তা সম্ভব হল না। দ্রুত তার 2 পায়ে কঙ্কালসার হাতের বন্ধন বাঁধা পড়ল এবং সে মুখ থুবড়ে পড়ল মাটিতে। সেই পিশাচরূপী নারী তখন রেবতীর কাছে এসে দাঁড়িয়েছে। সে এক তীক্ষ্ণ চিৎকারে বিজয়োল্লাস প্রকাশ করে এক খাবলে রেবতীর হৃৎপিণ্ডটা উপড়ে বের করে আনল, আর তার নিথর মৃতদেহকে সেই কঙ্কালসার হাতের ভিড় টেনে মাটির নিচে নরকের অন্তঃস্থলে নিয়ে গেল। বড় সাহেবের দুধের শিশুটার নিখোঁজের খবর পাওয়ার পর থেকে হাবিলদার কমলবাবু কেমন যেন অস্থির হয়ে উঠেছেন। এমনিতেই পুরো শহরের পুলিশ বাহিনীর মধ্যে একটা ঝড় বয়ে যাচ্ছে এই মুহূর্তে। পুরো শহরটাকে চিরুনি তল্লাশি করে ফেলা হচ্ছে প্রতি ঘন্টায় সাহেবের মেয়ের খোঁজের আশায়। সাহেব প্রায় উন্মাদের মতো খুঁজে বেড়াচ্ছেন। ওনার স্ত্রী খবর পাওয়ার পর থেকে সেই যে জ্ঞান হারিয়েছেন, এখনও অবধি তার জ্ঞান আসেনি। বাচ্চাটার সাথে যে পরিচারিকা ছিল সেও নিখোঁজ। সবাই ভাবছে সেই হয়তো বাচ্চাটাকে চুরি করেছে, কিন্তু কমলবাবুর মন খালি তাকে দৃঢ়তার সঙ্গে জানান দিচ্ছে এই ঘটনা সেই পিশাচের হামলা ছাড়া আর কিছুই নয়। সাধু বাবার কথা অনুসারে ঠিক একটা শিশুকে নিয়ে গেছে সে। তার এটাও দৃঢ় বিশ্বাস যে সেই পরিচারিকাও আর বেঁচে নেই। ওই পিশাচ এখনো অবধি একজনকে ছাড়া আর কাউকে প্রাণে বাঁচতে দেয়নি। সেই একজনের কথা উনি জেনেছেন গত রাতে। তার খোঁচর তাকে এসে খবর দিল যে 2 চোর নাকি চুরি করতে গিয়ে এমন কিছু দেখেছে যাতে একটা চোর মানসিক ভারসাম্য হারিয়েছে এবং আরেকজন চোর সেই দিন রাত থেকে নিরুদ্দেশ। এর ব্যাখ্যাও কমলবাবু পাননি। কমলবাবুর বারবার মনে হচ্ছে যে এত ভুরি ভুরি প্রশ্নের উত্তর তাকে সাধু বাবা ছাড়া আর কেউ দিতে পারবেন না। তিনি এটাও জানেন যে খুকিকে ফিরে পাওয়ার একটা ক্ষীণ আশাও যদি থেকে থাকে, তাহলে সেই উদ্ধার কার্য একমাত্র সাধু বাবার পক্ষেই চালানো সম্ভব, যদি অবশ্য এখন অবধি বাচ্চাটা বেঁচে থাকে তো। তবে সাধু বাবার হিসেব অনুসারে কৌশিকী অমাবস্যার আগে ওই পিশাচ শিশুটিকে মারবে না। তিনি সমানে সাধু বাবার কাছে যাওয়ার জন্য উসখুস করতে লাগলেন, কিন্তু কিছুতেই ফাঁক পাচ্ছিলেন না। অবশেষে ঠিক করলেন যে এই পরিস্থিতিতে সাহেবকে অন্ধকারে রেখে তিনি কিছু করতে পারবেন না। ফলে তিনি শটান সাহেবের কাছে গিয়ে তাকে সবটা জানালেন। স্যার, আপনাকে আমি এতক্ষণ যা বললাম জানি সেটা বিশ্বাস করা খুবই কঠিন, কিন্তু আপনি আমায় চেনেন। আপনি জানেন যে আমি গাঁজাখুরি গল্পে বিশ্বাস করার মতো মানুষ নই। দেখুন, কখনো কখনো এমন কিছু কিছু জিনিস আমাদের সাথে ঘটে যার প্রমাণ না পেলেও আমরা মনে মনে জানি যে সেটা ঠিক।
ধরে নিন যে এটাও সেরকম একটা কিছু। আমি তো আপনার থেকে কোনো বাড়তি সাহায্য বা ফোর্স চাইছি না, শুধু চাইছি আপনি আমাকে ফ্রি করে দিন, যাতে আমি আমার মতো করে চেষ্টা করতে পারি খুকিকে ফিরিয়ে আনার। আর এমনিতেই আমার মতো একটা বুড়ো হাবিলদার এই সার্চ পার্টিতে অংশ না নিলে এদিকের কাজ আটকাবে না। কিন্তু যদি আমি আমার মতো করে খুকির খোঁজ পাই তাহলে। সাহেব আবেগপ্রবণ হয়ে আর কথাটা শেষ করতে দিলেন না কমলবাবুকে। সাহেবের থেকে ছাড়া পেয়ে কমলবাবু কিন্তু প্রথমেই সাধু বাবার কাছে গেলেন না। তিনি আগে গেলেন সেই খোঁচড়ের দেওয়া খবরটির সত্যতা বিচার করতে চোর বস্তিতে। সেইখানে সর্দার নন্টের সাথে কমলবাবুর পূর্ব পরিচিতি আছে। আসলে চোর ও পুলিশ দুটো বিপরীত মেরুর শব্দ হলেও দৈনন্দিন জীবনে তারা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে সমাজে। ফলে হৃদ্যতা না থাকলেও পরিচিতি থাকা অতি স্বাভাবিক একটা ব্যাপার। কমল গিয়ে সরাসরি নন্টেকে চেপে ধরলেন। দেখো ভাই নন্টে, আমি কিন্তু আজ এখানে হাবিলদার হিসেবে আসিনি, একজন পরিচিত সাধারণ মানুষ হিসেবে এসছি। আমার কাছে খবর আছে যে তোমার ছেলেরা চুরি করতে গিয়ে কয়েকদিন আগে এমন কিছু দেখেছে যা অস্বাভাবিক। আমি জানতে চাই সেটা। এসব কি বলছেন হাবিলদার সাহেব? আমার দলে তো এমন কিছু ঘটেনি। আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে, বা কেউ আপনাদের সাথে বাজে রসিকতা করছে। দেখো নন্টে, আমার খবর যে পাক্কা আছে সেটা তোমার চোখ মুখ বলে দিচ্ছে। তুমি লাইনের পুরনো লোক হলেও আমার অভিজ্ঞ চোখকে ফাঁকি দেওয়ার মতো মিথ্যে বলা এখনো শিখে উঠতে পারোনি। আমি চাইলে পুলিশি কায়দায় তোমার কাছ থেকে খবর বের করতে পারতাম, কিন্তু আমি সাধারণভাবে এসেছি কারণ লাইনে একটা পুরনো সমঝোতা চলে যে চোর পুলিশ যদি অসহায় হয়, কোনো বৃহত্তর স্বার্থে একে অপরের সাহায্য চায়, তাহলে সেইখানে একে অপরকে কখনোই না করে না। এবার তুমি পুরনো লোক হয়ে সেই সমঝোতা আজ নতুন করে ভাঙতে চাও কিনা সেটা ভেবে দেখো। আমি উঠছি, আমার নাম্বার তোমার কাছে তো আছেই। কালুর সাথে যে আসলে কি ঘটেছিল সেইটা আমি নিজেই জানি না হাবিলদার সাহেব। কয়েক সপ্তাহ আগে ও আর ফুচকে একটা টিপ পেয়ে অপারেশনে গেল, কিন্তু যখন ফিরল তখন একা ঘরের কাছে এসে অজ্ঞান হয়ে গেল। সেই থেকে না কিছু বলে না কিছু উত্তর দেয়। অনেক জিজ্ঞাসা করেছে, কিন্তু ওর সাথে কথা বলা আর দেওয়ালের সাথে কথা বলা এক। ফুচকেটারও যে কি হলো তাও জানি না। কালু এখন কোথায় আছে? এখানেই আছে সাহেব, দলের পুরনো ছেলে। ওর তিন কুলে আর কেউ নেই। এতদিন আমাদের সাথে কাজ করেছে, এখন এই বিপদের দিনে শুধু কাজ করতে পারছে না বলে যদি ওকে দল থেকে বের করে দিই, তাহলে আমার নরকেও ঠাঁই হবে না। অনেকদিন পরে আজ রিকিয়া একটা লম্বা তৃপ্তির ঘুম দিয়ে উঠল। গত রাতে একটা বড় চিন্তার নিবারণ হয়েছে তার। ঈশ্বরের উপাচারে দু একটা ত্রুটি থাকলে তিনি তার ভক্তদের করুণার চোখে দেখেন, কিন্তু শয়তানের উপাসনায় ভুলের কোনো স্থান নেই। তাই যতক্ষণ না শেষ আহুতির জন্য একটা শিশু জোগাড় হচ্ছিল ততক্ষণ সে বেশ চিন্তায় ছিল। কিন্তু এখন সে নিশ্চিন্ত। কাল পার্কে শিশুটি তার আসল রূপ দেখা মাত্রই ভয় জ্ঞান হারায়। তারপর তাকে নিয়ে ফ্ল্যাটে এসে একটা ঘরে আটকে রাখা তো মামুলি কাজ। রিকিয়ার ইচ্ছে ছিল যে শিশুটির পরিচারিকাটিকে উদরপূর্তি করার, কিন্তু কৌশিকী অমাবস্যা অবধি তার উপোস। তাই এই যাত্রা সে ওই মেয়েটিকে তার কঙ্কাল সেনার খাদ্য হিসেবে ছেড়ে দিয়েছে। গতকাল রাতে রিকিয়া আরেকটাও কঠিন চিন্তার হাত থেকে মুক্তি পেয়েছে। কৌশিকী অমাবস্যার হোম হওয়ার আগে সে খুব বেশি বেরোতে সাহস পাচ্ছিল না। তার অতীত গুরুর ভয়। সে জানে একবার যোগ্য হয়ে গেলে সে অজেয় হয়ে যাবে, কিন্তু তার আগে যদি সে ধরা পড়ে যায় তাহলে তার ভূতপূর্ব গুরু তাকে রুখে দেওয়ার মতো যোগ্যতা রাখেন। গতরাতে সে ধরা না পড়ে শিশুটিকে নিয়ে এসে নিশ্চিন্ত হয়েছে। এখন আর অমাবস্যার আগে অবধি বেরোনোর কোনো প্রয়োজনীয়তা নেই। সাধু বাবার আস্তানায় যখন কমলবাবু পৌঁছলেন তখন ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছে। সেদিন সকাল থেকেই শহরের আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে, যেন ঈশ্বর ও শয়তানের এই লড়াই আর শেষ পরিণতি নিয়ে চিন্তায় মহানগরীর কপালেও চিন্তার ভাঁজ পড়েছে। সাধু বাবা এতক্ষণ মন দিয়ে কমলবাবুর থেকে সব তথ্য শুনছিলেন। এবার তিনি মুখ খুললেন। পরিচারিকা মেয়েটিকে কি পাওয়া গেছে? আগে না, সবাই ভাবছে যে খুকিকে নিয়ে পালিয়েছে, কিন্তু আমি জানি সেটা ঠিক নয়, তাই আপনার কাছে ছুটে এলাম। বেশ করেছো। দেখো,
আমার দৃঢ় বিশ্বাস যে রিকিয়া এই বাচ্চাটাকে নিয়ে গেছে কৌশিকী অমাবস্যার আহুতি হিসাবে, এবং আমার অনুমান যদি ঠিক হয় তাহলে একটু আশার আলো দেখতে পাচ্ছি, কারণ ও অমাবস্যার আগে অবধি বাচ্চাটাকে কিছু করবে না। ওটা ওর মার্গদর্শক শয়তানকে দেওয়া সর্বশ্রেষ্ঠ উপহার হবে। তাহলে এখন আমাদের কি করণীয়? ওর আস্তানা খুঁজে বের করে আমাদের সেখানেই পৌঁছতে হবে। কিন্তু সেটা তখনই সম্ভব যখন কালু মুখ খুলবে। আর ওর সঙ্গী সেই দিন রাতে ঠিক কোথায় গেছিল চুরি করতে সেটা কেউ জানে না, এমনকি ওদের সর্দারও না। টিপটা নাকি হঠাৎই আসে, বড় টিপ, আর তাই এইসব নিয়ে খুব একটা আলোচনা করার সুযোগ পায়নি ওরা। শিকার ধরবে বলে ফাঁদ পেতেছিল রিকিয়া। যাক, তুমি আমায় ওই কালুর কাছে নিয়ে চলো, আমি ঠিক ওর থেকে খবর বের করে নেব। কমলবাবু ও সাধুবাবা যখন নন্টের ডেরায় আবার এলেন তখন বিকেল গড়িয়ে সন্ধে হতে চলেছে। নন্টে তাদের দেখে একটু অবাক হলো। হাবিলদার সাহেব, এই সাধু বাবাকে তো ঠিক চিনলাম না। উনি এসেছেন কালুর সাথে একটু কথা বলতে। নন্টে আরো অবাক হলো। সে যে কোনো কথাই বলে না, পাথরের মতো হয়ে গেছে। সকালে তো বললাম আপনাকে। পাহাড়ের বুক চিরে জল বের করে আনা খুব কঠিন কাজ, কিন্তু তার মানে এই নয় যে পাহাড়ের বুকে জল নেই বা তাকে বের করে আনা যায় না। আমাকে নিয়ে চলো ওর কাছে, চেষ্টা করে দেখতে তো দোষ নেই কোনো। ওরা তিনজন কালুর ঘরে গিয়ে দেখলো যে কালু একটা শূন্য দেওয়ালের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। দেখে মনে হচ্ছে যেন ওই দেওয়াল ভেদ করে সে কত ছায়াছবির দৃশ্য দেখে যাচ্ছে। সাধুবাবা প্রথমেই তার কমণ্ডলু থেকে জল নিয়ে সারা ঘর শুদ্ধ করে বাঁধলেন, তারপর নিজেকে শুদ্ধ করলেন। নিজের দেহবন্ধনী হয়ে যাওয়ার পর তিনি একটা অদ্ভুত নির্দেশ দিলেন। ওকে চেপে ধরো, এবার আমি যা করব সেটা হয়তো ওর সহ্য করতে কষ্ট হবে। নন্টে সাধুবাবার কথা মতো নিজে গিয়ে কালুকে চেপে ধরল, আর সাধুবাবার সমানে তার কমণ্ডলু থেকে জল নিয়ে কালুর ওপর মন্ত্রোচ্চারণ সহকারে নিক্ষেপ করতে লাগলো। এক একবার জলের ছিটে গায়ে পড়ার সাথে সাথে কালু এমন কেঁপে কেঁপে উঠছিল আর চিৎকার করে উঠছিল যেন তার গায়ে জল না, অ্যাসিডের ছিটে দেওয়া হচ্ছে। সাধুবাবা যখন থামলেন তখন কালু কাঁপতে কাঁপতে নন্টের কোলে ঢলে পড়েছে। পাক্কা আধ ঘন্টা পর কালুর জ্ঞান এলো। এখন সে যেন এক অন্য মানুষ। আস্তে আস্তে দু একটা করে কথা বলছে, চাহনি আর আগের মতো ঘোলাটেও নিষ্প্রাণ নয়। এবার কমলবাবু তার দিকে প্রশ্নবাণ নিক্ষেপ করা শুরু করলেন। সেদিন তোমরা কোথায় গিয়েছিলে টিপে, তুমি আর ফচকে? ওই তো ওই দত্তবাগানের ওই গোদাবরী রেসিডেন্সি। কে দিয়েছিল টিপটা? এই দলেরই কেউ কোথাও থেকে শুনে এসে আমাদের বলেছিল। ওটা তো আমাদেরই এরিয়া কিনা, কিন্তু কে বলেছিল তার নামটা এখন মনে করতে পারছি না। যাকে ছাড়ো, স্পটে পৌঁছানোর পর কি হলো সেইটা বল। সেই স্পটে পৌঁছে দেখলাম যে ফ্ল্যাটটা পুরো খালি আর ওই দরজা খোলা। নিচে কেয়ারটেকারও ছিল না। কেউ যেন নিজে আমাদের জন্য সব রেডি করে রেখেছে। ফাঁদ? হ্যাঁ, এখন তো তাই মনে হচ্ছে। সে যাই হোক, তো আমরা ঢুকে ওই সিন্ধুক ভাঙছি, এমন সময় সারা ফ্ল্যাটে অসহ্য ঠান্ডা লাগতে শুরু করলো। তো মনে হচ্ছিল চারপাশটা যেন কেউ একসঙ্গে এসি চালিয়ে দিয়েছে। মানে যখন আর সহ্য করা যাচ্ছিল না তখন আমি পাশের ঘরে চাদর আনতে যাই। ফিরে এসে দেখি দরজা বন্ধ, আর ভেতর থেকে ফচকে চিৎকার করছে। তো দুটো ঘরের মধ্যে দিয়ে একটা জানলা ছিল, সেইটা দিয়ে অন্ধকারে দেখলাম একটা রাক্ষসী গোছের কিছু ওই ফচকের বুকের ওপর বসে ওর রক্ত খাচ্ছে। ওমা, সে কি ভয় দৃশ্য! কালু ভয়ে দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলল। ঘরে এই মুহূর্তে একটা পিন ফেললেও তার শব্দ শোনা যাবে। কালু নিজেকে সামলে আবার বলতে শুরু করলো। আমি আর সেইখানে দাঁড়ানোর সুযোগ পাইনি, আমি দৌড়তে শুরু করি। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। কালুর বক্তব্য শেষ হতে হতে সন্ধে গড়িয়ে রাত নামল। সাধু বাবা বদ্ধপরিকর হয়ে উঠে দাঁড়ালেন। বড় সাহেবকে বলুন ওই ফ্ল্যাট ঘিরে দিতে, দেখি আজ ওর পাপের জোর বেশি নাকি আমার পুণ্যের। রিকিয়া ঘুমোচ্ছিল যখন, তার প্রভুর বাণীতে তার ঘুম ভাঙল। রিকিয়া, রিকিয়া!
ঘুম থেকে ওঠ, বাইরে তাকিয়ে দেখ, যুদ্ধের সময় এসে গেছে, শত্রু তোর চৌকাঠে এসে উপস্থিত হয়েছে। এই কথা শুনে রিকিয়া ধর্মর করে উঠে জানলার কাছে গিয়ে দেখল যে তার ফ্ল্যাটের চারপাশ পুলিশে পুলিশে ছয়লাভ, এবং তার মধ্যমণি হয়ে দাঁড়িয়ে আছে তার ভূতপূর্ব গুরু। প্রভু, আপনি বলুন এখন আমার করণীয় কি? আপনি আমায় রণনীতি বলে দিন প্রভু, বলে দিন। এই শিশুর রক্তের ধারা তুই আমার মাথার উপর বসা, তার রক্তে ধৌত হয়ে আমি আমার শক্তি তোকে প্রদান করছি, তা দিয়ে তুই যুদ্ধ কর। একদিকে সাধু বাবা তার কমণ্ডলুর পবিত্র গঙ্গা জল দিয়ে পুরো বিল্ডিংয়ের চারদিক শুদ্ধ করে যুদ্ধক্ষেত্র বন্ধন করেছেন, আর অন্যদিকে খুকির শিরা কেটে তা শয়তানের মাথার উপর বসিয়ে রক্তের ঝর্ণা তৈরি করে সেই ঝর্ণায় ধৌত শক্তি নিয়ে যুদ্ধে নামছে কাল পিশাচিনী। তার একটাই লক্ষ্য, আজ এই যুদ্ধে জিতে এই মহানগরীতে পিশাচ কাল ও শয়তানের উপাসনা স্থাপন করা। এরপর সাধু বাবা তার যজ্ঞ আরম্ভ করলেন। যজ্ঞ শুরুর আগেই তিনি তার সাথে থাকা পুলিশ ফোর্সকে সাবধান করে দিলেন। দেখুন, এই যজ্ঞ কাটানোর জন্য অনেক রকম বিচিত্র ঘটনা ঘটতে চলেছে, প্রাণহানির সম্ভাবনাও আছে। আমাকে নিয়ে ভাবতে হবে না, আমার ক্ষতি হবে না, আর হলেও সেই ক্ষতি আটকানোর ক্ষমতা আপনাদের নেই। আপনারা নিজেদের প্রাণ রক্ষা করবেন, কারণ আমার পক্ষে আপনাদের রক্ষা করা ও যুদ্ধ করা দুটো একসাথে সম্ভব নয়। এই বলে তিনি যজ্ঞ আরম্ভ করলেন। মিনিট 15-20 নির্বিঘ্নে যজ্ঞ হওয়ার পরে ঝেঁপে ঝড় বৃষ্টি এলো। সেই আকস্মিক ঝড় বৃষ্টির এত দাপট যে বোঝাই যাচ্ছে সেই ঝড় বৃষ্টি সাধারণ নয়। সাধু বাবা কিন্তু এক ফোঁটাও বিচলিত হলেন না বা যজ্ঞ থামালেন না। অবাক ব্যাপার, এত বৃষ্টিতেও যজ্ঞের পুণ্যাগ্নি এক ফোঁটাও দমল না। কিছুক্ষণ পরে ঝড় বৃষ্টি একদম কমে গেল এবং চারিদিক থেকে প্রচুর হিংস্র জন্তু জানোয়ার ছুটে আসতে লাগলো। শহরের বুকে এইসব জানোয়ার দেখার কথা কল্পনাও করা হাস্যকর। পুলিশ বাহিনী অনেক কষ্টে গুলি ছুঁড়ে লাঠি চালিয়ে তাদের শায়েস্তা করছে। সাধু বাবার সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। অবাক ব্যাপার, প্রচুর জানোয়ার চেষ্টা করছে তার কাছে গিয়ে তাকে আক্রমণ করার, কিন্তু তারা কাছে যেতে পারছে না। প্রায় আধ ঘন্টায় উৎপাত চলার পর সেই সব জন্তু জানোয়ার ঠিক যেমন আকস্মিক এসেছিল তেমনই আকস্মিক উধাও হয়ে গেল। সাধু বাবা মনে মনে প্রমাদ গুনলেন। তিনি জানেন যে যুদ্ধের প্রায় অন্তিম ও সবচেয়ে ভয়ঙ্কর ভাগে এসে পৌঁছেছেন তিনি। যজ্ঞের মন্ত্রোচ্চারণের মধ্যেই হঠাৎ ফ্ল্যাট বাড়ির সদর দরজাটা খুলে গেল এবং সেইখান থেকে সারি সারি কঙ্কাল বেরিয়ে এসে আছড়ে পড়তে লাগলো পুলিশ বাহিনীর ওপর। এ যেন শয়তানের সৈন্যবাহিনী। সবার মধ্যমণি হয়ে বেরোলো কাল পিশাচি রূপী রিকিয়া। এক মুহূর্তের জন্য নিজের শিষ্যকে এরকম ভয়ানক রূপে দেখে একটু বিচলিত হয়ে পড়েছিলেন সাধু বাবা, আর ঠিক সেই সুযোগটাই নিল পিশাচ রূপী রিকিয়া। সে মুখ থেকে আগুনের হলকা ছুঁড়ে দিল সাধু বাবার দিকে। সঠিক সময়ে সাধু বাবা নিজেকে সামলে নিয়ে মন্ত্রপুত জল দিয়ে তা প্রতিরোধ না করলে তিনি আহত বা নিহত হতেন অতি সহজে। তিনি মনে মনে নিজেকে তিরস্কার করলেন যুদ্ধের মধ্যে স্নেহের মতো মায়ার বশবর্তী হওয়ার জন্য। কাল পিশাচ এবার তার পরবর্তী চাল দিল। সে নিজের মুখে হাত রেখে এক অদ্ভুত শব্দ করতে লাগল, খানিকটা জঙ্গলে শিকাররত সাঁওতাল সর্দারদের মতো। তার এই রণহুঙ্কার শুনে চারিদিক থেকে প্রচুর মানুষ ছুটে এলো। তারা দেখতে মানুষ বটে, কিন্তু কেউই জীবিত নয়। তাদের কারুর শ্বাস পড়ছে না এবং চোখের চাউনি মরা মাছের মতো। তাদের চালচলন খানিকটা যান্ত্রিক ও পুতুলের মতো। সাধু বাবা জানেন যে এরা হলো মৃত সৈন্যের দল। শয়তান বহুযুগ আগে থেকে এক এক করে শিকার ধরে এই সৈন্য দল তৈরি করেছে। সেই দলে সর্বশেষ সংযোজন যে মেয়েটা, তাকে সাধু বাবা দেখলেও চিনতে পারলেন না, কারণ তার কোনোদিন মহানগরীর নামকরা শাড়ির দোকানে যাওয়ার প্রয়োজন পড়েনি। শয়তান তার এই সৈন্যদলকে নেতৃত্ব দেওয়ার জন্য রিকিয়াকে বেছে নিয়েছে এবং তাদের সেনাপতি রূপে রিকিয়া তাদের যজ্ঞবন্ধের হুকুম দিল। সাধু বাবা আগেই প্রস্তুত ছিলেন এবং মৃত সৈন্যরা তার উপর আছড়ে পড়ার আগেই তিনি যজ্ঞে ঘৃতাহুতি দিলেন, আর প্রায় সঙ্গে সঙ্গেই মারাত্মক বজ্রপাত শুরু হল। সহস্র বজ্রপাতে সেই মৃত সৈন্যের দল একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল
এবার সেই পিশাচ এক ঝড়ের সৃষ্টি করল যজ্ঞ পণ্ড করার শেষ চেষ্টা হিসেবে। কিন্তু সাধু বাবা সমানে নানা মন্ত্র সহকারে যজ্ঞে ঘৃতাহুতি দিতে লাগলেন ও প্রতি আহুতির সাথে যজ্ঞের পুণ্যাগ্নির তেজ ক্রমেই বাড়তে লাগল। একদম শেষে যজ্ঞের আগুন গগনচুম্বী হয়ে পিশাচরূপী রিকিয়াকে গ্রাস করল এবং তার সাথে সাথে প্রায় পরাজয়ের আক্ষেপে হা হুতাশ করার মতো কঙ্কাল সৈন্য ঝাঁপ দিল সেই যজ্ঞকুণ্ডে। সাধু বাবা যজ্ঞ সমাপ্তি ঘোষণা করে সবাইকে যজ্ঞের টিপ পরিয়ে শুদ্ধ করছেন, এমন সময় আকাশে একটা বিদ্যুৎ চমকালো এবং তিনি এক মুহূর্তের জন্য সেই ফ্ল্যাট বাড়ির ছাদে শয়তানের ছায়ামূর্তিকে আকাশে মিলিয়ে যেতে দেখলেন। তিনি বুঝলেন যে শত্রু পরাজয় স্বীকার করে বিদায় নিয়েছে। এরপর বিশাল পুলিশ বাহিনী ফ্ল্যাটে ঢুকে খুকিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং ডাক্তারদের অক্লান্ত পরিশ্রমে তার প্রাণ বাঁচে। প্রায় মাস দুয়েক পরে খুকি সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পায়। বড় সাহেব অনেক চেষ্টা করেছিলেন সাধু বাবার সাথে দেখা করে তাকে কৃতজ্ঞতা জানাতে, কিন্তু তিনি যে তারপর কোথায় চলে গেলেন এই পুরো ঘটনার সরকারি নথি ঘাঁটলে কোনো রকম উল্লেখ পাওয়া যাবে না, কারণ সরকারিভাবে এক পিশাচ ও সাধু বাবার যুদ্ধের রেকর্ড রাখা যায় না। কিন্তু যারা যারা এই ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তারা কোনোদিনও এই ঘটনা ভুলতে পারবে না। বড় সাহেব ও কমলবাবু একটা কথা বুঝেছেন যে এমন অনেক কিছুই পৃথিবীতে হচ্ছে যার কোনো চিরাচরিত ব্যাখ্যা হয়তো তাদের জন্য নেই, কিন্তু তাই বলে সেই ঘটনাগুলো মিথ্যে হয়ে যায় না। কমলবাবু বেশ কিছুদিন পরে সাধু বাবার একটা চিঠি পেয়েছিলেন যা তিনি কাউকে জানাননি, এমনকি বড় সাহেবকেও না। তার বক্তব্য কিছুটা এইরকম। প্রিয় হাবিলদার সাহেব, এই চিঠি লিখছি শুধু আপনাকে এইটুকুনি জানাতে যে আমি খুব গভীর অনুতাপে ভুগছি। গুরু হিসাবে যদি আপনার শিষ্যরা ভুল পথে যায় তাহলে সেইটা আমারই ব্যর্থতা। যদি আমি রিকিয়াকে সঠিক পথে চালিত করতে পারতাম তাহলে হয়তো সে আজ জীবিত থাকত, একটা সুস্থ জীবন পেত। আপনারা সেদিন আমার জয়গান করেছিলেন, কিন্তু আমি সেদিন শুধু আমার ব্যর্থতার প্রায়শ্চিত্ত করেছিলাম মাত্র। কিন্তু আমি আর এই ব্যর্থতা নিয়ে বাঁচতে চাই না, তাই আমি সলিল সমাধি নেব ঠিক করেছি। আপনি যখন এই চিঠি পাবেন ততক্ষণে আমি মা গঙ্গার বুকে আমার আশ্রয় খুঁজে নেব। আমায় খোঁজার চেষ্টা বা বাঁচানোর চেষ্টা করে সময় নষ্ট করবেন না। ইতি আপনার বন্ধু।